আমাদের জীবনে এমন দিন কখনো কখনো আসে যখন নিজেকে নিয়ে যন্ত্রণার আর অবধি থাকে না। জন্মের গোড়া থেকে যেই যন্ত্রণার সূত্রপাত তার একমাত্র অব্যাহতি মৃত্যুতেই মেলে। কিন্তু যন্ত্রণারও তো তারতম্য আছে। যেমন ছোট যন্ত্রণা আছে, তেমন বড় যন্ত্রণা আছে। সেই বড় বড় যন্ত্রণার যেন আর কোনো উপশম নেই। দিনের মধ্যে যখন হঠাৎ এক এক সময় অকারণে সেই যন্ত্রণার আবেগ তীব্র থেকে তীব্রতর, তীব্রতর থেকে তীব্রতম হয়ে ওঠে, তখন সমস্ত জীবনের শিক্ষা, সমীক্ষা, জ্ঞান, তপস্যা সব কিছুই যেন বন্যায় ভেসে যায়। তখন মনে হয় এর থেকে যেন আর মুক্তি নেই, এর থেকে যেন আর অব্যাহতি নেই। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের দ্বিতীয় খণ্ড। তাহলে আসুন শুনে নিই আজকের পর্ব। ছোটবেলা থেকে ধাপে ধাপে মৃত্যু, জীবন, জন্ম, অন্যায়, অবিচার, আনন্দ, বেদনা সব কিছুই অতিক্রম করে এসে এসে দীপঙ্করের ধারণা হয়েছিল আঘাত সে এখন সহ্য করতে পারবে হাসি মুখে, অন্যায় সে এখন অতিক্রম করতে পারবে ক্ষমা দিয়ে। কিন্তু নিজেকে যে এমন করে সে জড়িয়ে ফেলবে সেই জালে, তা সে বুঝতে পারেনি। তা জালই তো। জীবনের সব কুটিল প্রশ্নের সমাধান করতে গিয়ে একদিন সে নিজেই যন্ত্রণার জালে আটকে পড়বে, এটা সে ভাবতে পারেনি। দীপঙ্কর চেয়েছিল নিজের আত্মা দিয়ে একদিন বিশ্বের আত্মার মধ্যে সে প্রবেশ করবে। সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের ছোট ছেলেটি প্রতিদিনের চেষ্টায় অঘোরদাদু থেকে শুরু করে তার মা, কিরণ, সতী, লক্ষ্মীদি, মিস মাইকেল, প্রাণমথবাবু সকলের মধ্যে একাকার হতে চেয়েছিল। শুধু তারাই নয়, এই সংসারের ভালো মন্দ সকলের যোগে সে এক অমৃত যোগ প্রতিষ্ঠা পেতে চেয়েছিল। প্রতিদিনই সে নিজের চেতনার অধিকার পরিব্যাপ্ত করতে চেয়েছিল সকলের মধ্যে। তার আমিত্ব বলে যে দুর্বেদ্য আবরণ তাকে ছোটবেলায় সকলের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই আবরণ যেন দিনের পর দিন তখন সরে যাচ্ছিল। সহজ হতে চেয়েছিল ছোটবেলা থেকে। এতদিনের চেষ্টায় তাই সহজ হতেও পেরেছিল। ভেবেছিল তার সহজ হওয়ার শিক্ষা যেন শেষ হয়ে গিয়েছে। অন্যের মধ্যে সে এবং তার মধ্যে অন্যের বাধা যেন চিরদিনের মতো দূর হয়ে গেছে। তাই সে আপিসে যেত, বাড়িতে আসত, সংসারের কাজ করত, দৈনন্দিন পৃথিবীর খবর রাখত, কিরণের জন্য দুশ্চিন্তা করত, সতীর কাছে এসে বসত। সবই যেন তার সহজ হওয়ার সাধনা। ভেবেছিল সেই সহজিয়া সাধনার মধ্যে দিয়েই একদিন তার সব প্রশ্নের সমাধান সে পেয়ে যাবে। তার মতো সমস্ত পৃথিবীর মানুষই একদিন সহজ হয়ে আসবে। সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সকলের সহযোগিতা করবে, সবাই মিলে সকলের সব বিরোধের একদিন অবসান করে দেবে। কিন্তু আবার একদিন দুর্ঘটনা ঘটল অপ্রত্যাশিতভাবে। হয়তো মিস্টার ঘোষালই এর মূল। আশ্চর্য, মিস্টার ঘোষাল কি এই বিংশ শতাব্দীর একমাত্র সৃষ্টি? তা তো নয়। যুগ যুগ ধরে এরাই কখনো চেঙ্গিস খা হয়, কখনো কালা পাহাড় হয়, কখনো তৈমুর লং হয়ে উদয় হয়ে যায়। কিন্তু কেন হয়, কেন হয় এদের সৃষ্টি? পৃথিবী যদি সার্থকতার দিকে এগিয়ে চলেছে, তবে কেন এরা মাঝে মাঝে উদয় হয়ে মহাপুরুষদের সব সাধনা, সব তিতিক্ষা এমনি করে বানচাল করে দেয়? রামায়ণের যুগে একজন রাবণের উদয় হয়েছিল, কিন্তু বিংশ শতাব্দীর পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রাবণের কেন উদয় হলো? দীপঙ্করদের সহজ হওয়ার সব প্রচেষ্টাকে কেন এরা এমন করে বিপর্যস্ত করে দিলে? সেশনস কোর্টের জাজমেন্টে সেই কথাটাই প্রকারান্তে বলেছিলেন সেই দিনকার জজ সাহেব, যেদিন মিস্টার ঘোষালের কেসের জাজমেন্ট বেরিয়েছিল। দীপঙ্কর মন দিয়ে পড়েছিল সবটা,
সতীকেও পড়িয়েছিল। তাতে শেষকালে মন্তব্যে লেখা ছিল, মিস্টার ঘোষাল নামে যে আসামির বিচারের ভার এই কোর্টের ওপর পড়েছিল তার সম্বন্ধে আমি সুবিচার করতে পারলাম না বলে আমি দুঃখিত। আমি অত্যন্ত দুঃখের সঙ্গেই আজ আসামিকে মুক্তি দিচ্ছি, কারণ আমার সামনে বিবাদী পক্ষ যে এভিডেন্স হাজির করেছেন তা অকাট্য। মিস মাইকেল নামে অ্যাংলো ইন্ডিয়ান নারী অত্যন্ত মর্মান্তিকভাবে জীবনত্যাগ করেছে। সেই নারীর হত্যার জন্য মিস্টার ঘোষালের মতোই কোনো এক ভদ্রবেশী তথাকথিত শিক্ষিত অর্থশালী ব্যক্তি দায়ী। কথা আমিও বিশ্বাস করি। আমার পূর্ণ সহানুভূতি রয়েছে স্বর্গত নারীর মৃত্যুতে, কিন্তু আমি নিরুপায়। মিস্টার ঘোষালেরা এমনই চতুর, এমনই কুটিল ব্যক্তি যে এদের অভিযুক্ত করার মতো সুচতুর পুলিশ বিভাগ আজও দেশে সৃষ্টি হয়নি। মিস্টার ঘোষাল মুক্তি পাওয়ার পর হয়তো আবার তার পূর্ব কার্যকলাপ অব্যাহত রাখবেন, আবার দ্বিগুণ চাতুর্য আর দ্বিগুণ কৌশলের সঙ্গে তার নৃশংস অভ্যাস চালিয়ে যাবেন। দেশের এই দুর্দিনে যখন প্রত্যেক মানুষ কায়ক্লেশে জীবনধারণ আর জীবিকা অর্জনের চেষ্টায় বিব্রত, তখন কল্পনা করতেও ভয় হয় এই কলকাতা শহরেই এমন মানুষ তার বিপুল অর্থ এবং প্রতিষ্ঠা প্রতিপত্তির সাহায্যে সশরীরে বিভীষিকা রূপে বিরাজ করবে। আর শুধু মিস মাইকেলই নয়, এমন একদিন আসাও বিচিত্র নয় যেদিন আরও অনেক নিরাপরাধ নারী এই মিস মাইকেলের মতো মর্মান্তিকভাবে প্রাণ বিসর্জন দিতে বাধ্য হবে। মিস্টার ঘোষালকে হত্যার দায়ে অভিযুক্ত এবং চরম দণ্ড দিতে পারলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হতে পারতাম। কিন্তু আমি যে আসনে বসে আছি সেই আসন আইনের কুরধারার দ্বারা শৃঙ্খলিত। আমি সেই আইনের দ্বারা বিড়ম্বিত বলেই আজ মিস্টার ঘোষালকে নারী হত্যার অপরাধ থেকে বাধ্য হয়ে মুক্তি দিচ্ছি। যে আইন মিস্টার ঘোষালকে মুক্তি দিয়ে সাহায্য করেছিল সেই আইনই যে একদিন মিস্টার ঘোষালকে আবার শৃঙ্খলিত করবে তা হয়তো সেই দিনকার সেশন জজ বুঝতে পারেননি। তাই বারবার আইনের দোহাই দিয়ে নিজের বিবেকের দংশনকে সংযত করেছিলেন তিনি। তবে এইসব কথা এখন থাক, সেই কাহিনী যথাস্থানেই বলবো। সেদিন সতীও জানত না, দীপঙ্করও জানত না যে কি বিপর্যয় তাদের জন্য আত্মগোপন করে আছে ভবিষ্যতের গর্ভে। দীপঙ্কর সেদিন চুপ করে তখনও বসেছিল। তখনও সতী আসছে না। প্রতিদিন এমনি করেই এখানে আসে, প্রতিদিনই এমনি পাশের চেয়ারে বসে থাকে সতী। কিন্তু সেই দিনই প্রথম ব্যতিক্রম। রঘু আবার ফিরে এলো। জানালা দিয়ে একবার বাইরের দিকে চেয়ে দেখলে, বললে, দিদিমণি তো এখনো আসছে না দাদাবাবু। দীপঙ্কর কোনো উত্তরই দিলে না। ঘরের আলোয় ঠুলি পড়ানো, জানালার বাইরে আলো পড়ে না, কিন্তু বাইরের আকাশ তখন আলোয় আলোয় ভরা। পূর্ণিমা চাঁদ যেন আরো বড় হয়েছে। যত রাত বাড়ছে চাঁদ যেন আরো বেড়ে উঠেছে। বড় স্থির, বড় শান্ত রাত। ভেতরের সব অশান্তি যেন শান্তির ছদ্মবেশ ধরে বাইরের প্রকৃতিতে বিরাজ করছে। অথচ কোথায় শান্তি? সেই বিসমার্ক যেন আবার জার্মান এম্পায়ার তৈরি করতে নতুন নামে পৃথিবীতে জন্মেছে। এইদিকে নর্থ আফ্রিকা ও ওইদিকে আটলান্টিক কোস্ট থেকে ইজিপসিয়ান বর্ডার পর্যন্ত সমস্ত অঞ্চলে টিউটন জাতের আধিপত্য ছড়িয়ে পড়েছে। ব্ল্যাক সি ঘিরে ফেলেছে জার্মান আর্মি। মেডিটারেনিয়ান এরিয়াস গ্রাস করে ফেলতে চলেছে। ককেশাস আর সুয়েজ ক্যানেলে পৌঁছতে আর বেশি দেরি নেই। এমন সময় ওই দিদিমণি এসেছে। কথাটা যেন স্বপ্নের মতো কানে এসে লাগলো। বাড়ির সামনে একটা গাড়ি থামা শব্দ হলো। তারপর রঘু এসে দরজা খুলে দিয়েছে। সতী এসে ঘরে ঢুকল। দীপঙ্কর চেয়ে দেখলে যেন অনেক ঝড় আর অনেক তুফান পেরিয়ে জেটিতে এসে পৌঁছলো একটা পাল তোলা নৌকো। কখন এলে তুমি? এইসব প্রশ্নের উত্তর সাধারণত দিতে হয় না। যেই প্রশ্ন করে সে এর উত্তরও চায় না। আমি আসছি, একটু বসো।
তারপর তাড়াতাড়ি শাড়িটা বদলে মুখে হাতে জল দিয়ে এসে যথারীতি পাশের চেয়ারটায় বসল সতী। বললে, আমি রঘুকে তোমার জন্য রেখে গিয়েছিলাম, তুমি বুঝি অনেকক্ষণ বসে আছো? দীপঙ্কর তবু কোনো কথা বললে না। রাগ করলে নাকি? কথা বলছো না যে? হঠাৎ মিস্টার ঘোষালের কেসের জন্য আমাকে ডেকে নিয়ে গেল ওদের অ্যাটেনি। তারপর দীপঙ্কর বললে, আমি সব জানি। তুমি জানো? কি করে জানলে? তোমাকে তো আমি বলিনি। আমার মনেই ছিল না, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তুমি কি করে জানতে পারলে? দীপঙ্কর বললে, অভয়ঙ্কর আমাকে সব বলেছে। তার কাছে সব শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, তাই সকাল সকালই চলে এসেছিলাম অফিস থেকে। কিন্তু এখন অনেক রাত হলো। এই বলে দীপঙ্কর দাঁড়িয়ে উঠল। তারপর যথারীতি প্রত্যেক দিনের মতো দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। সতী বললে, এই কি, তুমি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। সতী বললে, আশ্চর্য, তুমি তো আমাকে বকলে না, কিংবা কোনো উপদেশও তো দিলে না। তারপর সতী গিয়ে দীপঙ্করের হাতটা ধরলে। বললে, এসো, আর একটু বসো, রাগ করো না আমার ওপর। না গিয়ে উপায় ছিল না বলেই গিয়েছিলাম, কিন্তু এখন ভাবছি না গেলেই হয়তো ভালো হতো। কেন? সতী বললে, শুনলাম যার জন্য আমি এত করলুম সে নাকি প্রিয়নাথ মল্লিক রোডে গিয়ে আমার শাশুড়ির কাছে আমার নামে প্রচুর নিন্দে করে এসেছে। শুনে ভাবলাম কার জন্য করলুম আমি এত। জানো, কোর্টে জেরার উত্তর দিতে দিতে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। দীপঙ্কর বললে, আমি সবই জানতুম, তুমি জানতে না এটাই আশ্চর্যের। কিন্তু একটা মানুষের প্রাণের চেয়ে কি আমার বদনামটাই বড় হলো, বলো তুমি? দীপঙ্কর বললে, তাহলে তো তাকে বাঁচিয়ে ভালোই করেছ, তাহলে আর অনুতাপ করছো কেন? সতী হাত ধরে টানলে। বললে, তুমি রাগ করো না দীপু, আর একটু বসো, আরও অনেক খবর আছে। দীপঙ্কর বসল। সতী বললে, আসবার সময় একটু নেমেছিলাম হাজরা রোডে। কেন? সতী চেয়ে দেখলে দীপঙ্করের মুখের দিকে। বললে, তুমি আবার জিজ্ঞেস করছো কেন? দীপঙ্কর বললে, তারা আবার তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তো? না, কিন্তু অন্য একটা সর্বনাশ হয়ে গিয়েছে সেইখানে। কৈলাসের সঙ্গে দেখা হয়েছিল। সে বললে আমার শাশুড়ির নামে নাকি কোর্ট থেকে নিলেমের নোটিশ এসেছে, ওই বাড়িটা নিলেম হয়ে যাবে। আমি দেখলুম আমার শাশুড়ি উকিলের বাড়ি থেকে এলেন ট্যাক্সি করে। তারপর? সতী বললে, আচ্ছা, সত্যি যদি ওদের ওই বাড়িটা চলে যায়, ওরা কোথায় যাবে? ওদের তো আর কোনো যাবার জায়গা নেই, আর কোনো শেল্টারও নেই ওদের। কি হবে? শেষকালে কি ওই বাড়ি ওদের ছাড়তে হবে? বাড়ি ভাড়া করে থাকতে হবে? সারা রাস্তা কেবলই এই কথা ভাবতে ভাবতেই আমি এসেছি। দীপঙ্কর বললে, আমি এর কি জবাব দেব বলো? এসব কথার উত্তর উকিলই একমাত্র দিতে পারে। সতী বললে, না, আমি মনে মনে তাই ভাবছিলুম, কোথা থেকে কি যে সব হয়ে গেল। জন্ম থেকে এতদিন ধরে যা কিছু দেখেছি, যা কিছু শুনেছি, সবই যেন কেমন অর্থহীন হয়ে যাচ্ছে। মানুষ কেন এত অহংকার করে? তবুও কেন মানুষ এত বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ করে? কার জন্য করে? কিসের জন্য করে? কথাগুলো বলতে বলতে সতী যেন কেমন উদাস হয়ে উঠেছিল। আজকে সতীর আশ্রয় জুটেছে, অর্থ জুটেছে, নিজের উপর নির্ভর করবার সামর্থ্যও জুটেছে। এমনি এই মুহূর্তে পৃথিবীতে কত দিকে কত লোক তার শাশুড়ির মতো, তার স্বামীর মতো নিরাশ্রয় হয়ে যাচ্ছে। কেউই তার হিসেব রাখছে না।
এই কলকাতা শহর খুঁজলে এমন কত উদাহরণ পাওয়া যাবে। প্রতিদিন কোর্টে গেলে, হাসপাতালে গেলে নতুন করে মানুষের দৃষ্টি খুলে যায়। কিন্তু পৃথিবীর তো সময় নেই। পৃথিবী নিজের আবেগে ঘুরেই চলে দিনরাত। কে মরল, কে বাঁচল, তা দেখবার প্রয়োজন পৃথিবীর নেই। হঠাৎই সতী বললে, কই কথা বলছো না যে? দীপঙ্কর বললে, কি কথা বলবো বলো? সতী বললে, কিন্তু একলাই কি আমি কেবল কথা বলে যাব? তুমি কিছু বলবে না? ওদের এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে আর তুমি শুধু চুপ করেই থাকবে? তোমার কিচ্ছু বলবার নেই? দীপঙ্কর বললে, কিন্তু আমি কি কথা বলবো? আর আমার কথা কে বা শুনবে? সতী বললে, কেন? আমি কি তোমার কথা শুনি না? আমি তোমার কথা কখনো শুনিনি? দীপঙ্কর বললে, আমার কথা শুনলে আজকে সমস্তটাই অন্যরকম হয়ে যেত সতী। আমার কথা শুনলে পৃথিবীটাও অন্যরকম হয়ে যেত আজ। তাহলে কেন আসো তুমি এখানে? না এলেই পারো। আমি তো আর মাথার দিব্যি দিয়ে তোমাকে আসতে বলিনি। দীপঙ্কর বললে, না এসে যে পারি না। কিন্তু আমার এখানে তোমার কিসের এত আকর্ষণ শুনি? আমার কাছ থেকে তুমি কি চাও সত্যি করে বলো তো? দীপঙ্কর চমকে উঠল। চমকে উঠেই সতীর দিকে মুখ ফেরালো একবার। দীপঙ্করের মনে হলো তার পিঠে যেন চাবুক মারলে সতী। মুখ দিয়ে শুধু বললে, ছি। এই বলে দীপঙ্কর দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। সতী উঠে দাঁড়ালো, বললে, যেও না দীপু, শোনো, শুনে যাও। দীপঙ্কর পেছনও ফিরলে না, যেমন যাচ্ছিল তেমনি চলতে লাগলো। সতী তবুও থামল না, বললে, নিজের দুর্বলতা ধরা পড়ে গেছে বলে বুঝি পালিয়ে গিয়ে মুখ রক্ষা করছো? কিন্তু আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না দীপু। তোমার সমস্ত ভণ্ডামি আমি ধরে ফেলেছি। পালিয়ে গিয়েও তুমি পার পাবে না। ঘুরে ফিরে তোমাকে আবার আমার কাছে আসতে হবে, আসতেই হবে। দীপঙ্কর দরজাটা খুলে সোজা বাইরের রাস্তায় গিয়ে পড়ল। সতী তখন যেন নির্দয় নির্মম হয়ে উঠেছে একেবারে। বললে, জানি খুব বাহাদুরি দেখানো হলো আমার কাছে, খুব ভালো সেজে রইলে, কিন্তু এও বলে দিচ্ছি আর কখনো যেন এই বাড়িতে এসো না, আর কখনো ঢুকতে পাবে না এখানে। এই বলেই দড়াম করে সশব্দে সদর দরজাটা বন্ধ করে দিলে সতী। তখনও সতীর বুকটা ঢিপ ঢিপ করছে উত্তেজনায়। সতীর কথাগুলো তখনও তীরের মতো ঝাঁকে ঝাঁকে এসে বিঁধছিল দীপঙ্করের কানে। দীপঙ্কর দুই হাতে নিজের দুটো কান বন্ধ করে দিলে, তারপর জোরে জোরে পা চালিয়ে চলতে লাগলো অন্ধকার মাড়িয়ে মাড়িয়ে। সমস্ত রাস্তাটাই জনহীন। দীপঙ্করের মনে হলো সেই পূর্ণিমা রাত্রেও যেন তার জীবনের আকাশের অন্ধকার ঘনিয়ে এলো। সামনের অনন্ত পথ যেন তার দিকে চেয়ে নিঃশব্দে অট্ট হাসি হেসে উঠল একবার। দীপঙ্কর আর সহ্য করতে পারলে না। সারা জীবন নিজে যে যন্ত্রণার জাল সৃষ্টি করেছে, তারই অক্টোপাসে যেন সে আটকে গিয়েছিল। এর থেকে মুক্তি পাবার জন্যই যেন ছিটকে বেরিয়ে পড়বার আপ্রাণ চেষ্টা করেছে হাত পা ছুড়ে। সঙ্গে সঙ্গে দীপঙ্কর সেই রাত 10টার সমুদ্রে আকণ্ঠ ঝাঁপ দিয়ে যেন পরিত্রাণ পেল। কিন্তু হঠাৎই কোথা থেকে বিকট শব্দ করে আকাশ বাতাস অন্তরিক্ষ কাঁপিয়ে সাইরেন বেজে উঠল। আশেপাশে কোথাও কোনো আশ্রয় নেই। দীপঙ্কর ডাইনে বাঁয়ে উত্তরে দক্ষিণে চারিদিক চেয়ে দেখলে সামনেই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের গেটটা। গেটটাও খোলা, কোনো ট্রেন আসবার কথাও নেই এখন। ওখানেই ভূষণমালী গুমটি ঘরের মধ্যে ডিউটি দিচ্ছে। ওখানে গিয়ে দাঁড়াবে নাকি সে? ওখানেই আশ্রয় নেবে নাকি সেন সাহেব? সাইরেনের শব্দটা ঢেউয়ের মতন কেঁপে কেঁপে উঠছে নামছে, আর বাতাসকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলছে। সমস্ত আবহাওয়াটা যেন হঠাৎই এক মুহূর্তে বিষাক্ত হয়ে উঠল।
দীপু! দীপঙ্কর একবার থমকে দাঁড়ালো। কেমন যেন সন্দেহ হলো। পূর্ণিমা চাঁদের আলোর নিচে সতীর রুদ্ধশ্বাস চেহারাটা নজরে পড়ল। যেন তার দিকেই সতী আসছে। দীপঙ্কর কি করবে বুঝতে পারলে না। দীপু! সামনে এসে সতী দীপঙ্করের হাত দুটো চেপে ধরলে। তখনও হাঁপাচ্ছে সতী। বললে, চলো দীপু, ফিরে চলো। দীপঙ্কর একবার ক্ষীণ চেষ্টা করলে, যেন প্রতিবাদ করতে চাইলে, যেন সতীর হাত দুটো ছাড়িয়ে দিতে চাইলে, কিন্তু সতী তখন জোরে আঁকড়ে ধরেছে। একেবারে আষ্টে পৃষ্ঠে আকর্ষণ করে রেখেছে তাকে। বললে, ফিরে চলো দীপু, এয়ার রেড হবে, শিগগির চলো। কিন্তু তুমি কেন বেরোলে এখন এই সময়ে? সতী বললে, আমি যা কিছু বলেছি সব মিথ্যে দীপু, তুমি ফিরে চলো লক্ষ্মীটি। কিন্তু তুমি তো অন্যায় কিছু বলনি। ন্যায় অন্যায় আমি জানি না, তোমার পায়ে পড়ি দীপু, তুমি আর কথা বাড়িও না। এয়ার রেডের পর তোমায় ছেড়ে দেব, এখন তুমি চলো চলো। সেই ঝাপসা আলো আর অবধারিত মৃত্যুর নিচে দাঁড়িয়ে দুজনে যেন দুজনকে নতুন করে চিনতে পারলে। সতী তাকে দুই হাতে আকর্ষণ করছে তখনও। মৃত্যু থেকে সে নিজে বাঁচবে, শুধু নিজেই নয়, দীপঙ্করকেও বাঁচাবে। দরকার হলে নিজের মৃত্যু দিয়েও সে দীপঙ্করকে বাঁচাবে। মৃত্যুর চোরাবালি থেকে তুলে জীবনের তীর্থে প্রতিষ্ঠা করে তার দীপঙ্করকে সে পরিত্রাণ দেবে। প্যালেস কোর্টে তখনও ভালো করে ভোর হয়নি। তবু অত ভোরেও মিস্টার ঘোষালের কফি খাবার প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। অত সকালেও খবরের কাগজের প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। অত সকালেও টেলিফোন ধরার প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। লাইফ ক্রমেই মিজারেবল হয়ে উঠছে ভদ্রলোকের। পিসফুল সিটিজেনদের ক্রমেই কলকাতায় থাকা অসহ্য হয়ে উঠছে। হাজত থেকে ছাড়া পাওয়ার পর সোজা প্যালেস কোর্টেই চলে এসেছিল মিস্টার ঘোষাল। এই কয়দিন কি ন্যাস্টি কেটেছে মিস্টার ঘোষালের। হাজতের মধ্যে স্মোক করবার আইন নেই, ড্রিঙ্ক করবারও আইন নেই। এই 20th সেঞ্চুরিতেও এইরকম জেলখানা থাকে? এদিকে কেউই নজর দেয় না? কত দিকে কত রিফর্ম হচ্ছে, এই দিকে কেউ নজর দিচ্ছে না। পিরালি, হুজুর বলি দৌড়ে এলো পিরালি। পিরালি বহুদিনের লোক। সেও মিস্টার ঘোষালের মামলার একজন ডিফেন্স উইটনেস ছিল। সেও গিয়ে সাক্ষী দিয়ে এসেছে সাহেবের পক্ষে। তারপর সাহেব অনেক রাত্রে বাড়ি আসার পর ডিনার তৈরি করেছে, কফি তৈরি করেছে। সাহেবের সঙ্গে তখন মিস্টার গাঙ্গুলি ছিল। তারাও ড্রিঙ্ক করেছে, ডিনার খেয়েছে। এত বড় একটা মামলায় জিতিয়ে দিয়েছে মিস্টার ঘোষালকে। এরপর ক্লায়েন্টের ঘাড় ভেঙে খাওয়ার আর কোনো অন্যায় নেই। মিস্টার ঘোষাল বলেছিল, কিন্তু স্পেশাল ট্রাইব্যুনাল কেসটায় কি কোনো ডেঞ্জার আছে মিস্টার গাঙ্গুলি? মিস্টার গাঙ্গুলি বলেছিলেন, ও তো হাতের পাঁচ মিস্টার ঘোষাল, আমার উইটনেসরা তো সব রেডি। আপনি ব্রাইব নিয়েছেন তার তো কোনো কংক্রিট প্রুফ নেই। না, কোনো কংক্রিট প্রমাণ রাখবার মানুষ নয় মিস্টার ঘোষাল। জীবনে কখনো মিস্টার ঘোষাল নিজের হাতে ঘুষ নেননি। কখনো নিয়েছে দ্বিজপদ, কখনো তার আপিসের চাপরাশি। বেশিরভাগই মার্চেন্টরা আসতো প্যালেস কোর্টেই। প্যালেস কোর্টের পার্লারে বসেই আদান প্রদান চলত মার্চেন্টদের সঙ্গে। টাকা হাতে করে নিত পিরালি। এই নিয়ম বহুদিন ধরে চলে আসছিল। মিস্টার ঘোষালের বিশ্বাস ছিল, অনেস্টি দিয়ে মডার্ন পৃথিবী চলে না, চলতে পারে না। অন্তত অনেস্টি বলতে ডিকশনারিতে যে মানে লেখা আছে তাই দিয়ে। অনেস্টির নতুন মানে লিখতে হবে, ডিকশনারিও নতুন করে লিখতে হবে। আর শুধু অনেস্টি নয়, ট্রুথের মানেও বদলে গেছে। এখন নতুন যুগের সঙ্গে তাল রেখে নতুন রেভলিউশন করতে হবে সব জিনিসের। আসলে মিস্টার ঘোষালের কাছে একে ঘুষ বলে না, একে বলে সাইড ইনকাম। মেশিনের পক্ষে যেমন তেল, চাকরির পক্ষে তেমন ঘুষ।
তেল দিলে যেমন মেশিন চালু থাকে, তেমনি ঘুষ দিলে কাজ চালু থাকবে। ঘুষ বন্ধ হলে কাজ বন্ধ হয়ে যাবে। তাই প্রায়ই মিস্টার ঘোষাল অফিসের ক্লার্কদের বলতো, আপনাদের বিরুদ্ধে যদি কখনো কোনো কমপ্লেন আসে, আই শ্যাল ফিনিশ উইথ ইউ। মিস্টার ঘোষাল আরও বলতো, রেলওয়ে আপনাদের খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রেলওয়ে আপনাদের প্রোভাইড করছে, আপনারা যে কাজ করেন তার জন্য আপনাদের রীতিমতো মাইনে দেওয়া হচ্ছে। এইখানে এসে গল্প করবার জন্যে, আড্ডা দেবার জন্য মাইনে দেওয়া হয় না। তারপর আরও উপদেশ দিতেন মিস্টার ঘোষাল। বলতো, রেলওয়ের প্রপার্টি দেশের প্রপার্টি, রেলওয়ের কাজ দেশের কাজ, রেলওয়ের প্যাসেঞ্জারদের সুখ সুবিধে দেখা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। যতক্ষণ আমরা রেলওয়েতে চাকরি করছি ততক্ষণ দিন রাত আমরা নিজেদের লাভ লোকসানের কথা ভাবব না, ভাবব রেলের লাভ লোকসানের কথা। রেলের লাভ হলেই আমাদের লাভ, রেলের লোকসান হলে আমাদেরই লোকসান। বুঝলেন? বুঝলেন কিছু আপনারা? সামনে দাঁড়িয়ে হাবার মতো ক্লার্কদের দিনের পর দিন এইসব বক্তৃতা শুনতে হতো। দেখুন, আমি যখন বিলেতে ছিলাম তখন থেকে ইন্ডিয়ান রেলওয়ের বদনাম শুনেছি। শুনে আমার বড় লজ্জা হতো। এখানে এসেও আমার ফ্রেন্ডরা যখন বলে যে তোমাদের রেলওয়ে স্টাফ বড় করাপ্ট, তখন আমার লজ্জায় মাথা হেট হয়ে যায়। তারা বলে টিকিট কালেক্টররা নাকি প্যাসেঞ্জারদের কাছ থেকে ঘুষ নেয়, বুকিং ক্লার্কেরা নাকি মার্চেন্টদের কাছ থেকে ঘুষ নেয়। হোয়াট এ সেম! ছি ছি, আপনাদের তো লজ্জা হওয়া উচিত রিয়েলি। আমি এই রেলওয়ের এই বদনাম মুছে ফেলতে চাই। এই বদনামের জন্য আপনারা যারা ক্লার্ক তারাই দায়ী। আপনাদের জন্য সমস্ত বাঙালি জাত ছোট হয়ে গেছে ফরেনার্সদের চোখে। আই মাস্ট স্টপ ইট। আমি চাই আমার আন্ডারে যত স্টাফ আছে সবাই মাস্ট বি ভেরি অনেস্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি যখন বিলেতে ছিলাম তখন থেকে একটা কথা আমি মুখস্থ করে রেখেছি। কথাটা হচ্ছে, নো অনেস্ট ম্যান এভার রিপেন্ডেন্ট অফ হিজ অনেস্টি। এইরকমই দিনের পর দিন আপিসে বক্তৃতা দিয়েছে মিস্টার ঘোষাল। আর রাম মনোহর দেশাইরা রাত্রে এসে চুপি চুপি দেখা করেছে মিস্টার ঘোষালের সঙ্গে। কখনো দিয়েছে ক্যাশে, কখনো ক্লায়েন্টে, কখনো দিয়েছে টাটকা মেম সাহেব, কখনো দিয়েছে টাটকা বোতল। এমনি অবস্থায় ঘটনাচক্রে প্যালেস কোর্টে এসে পড়েছিল সতী। তখন থেকে আর কোনো অসুবিধে হয়নি। আপিসে মার্চেন্টরা আসতো ওয়াগন চাইতে। মিস্টার ঘোষাল যখন ফ্রি স্কুল স্ট্রিটের পাড়ায় আপিসের স্টেশন ওয়াগন নিয়ে আর্জেন্ট ওয়ার্কে ব্যস্ত, তখন চিট নিয়ে আসতো মার্চেন্টের দল। সতী হয়তো নিজের ফ্ল্যাটে চুল বাঁধছে, হঠাৎ পিরালি আসতো হাতে চিট নিয়ে। সতী বলতো, কী রে পিরালি, কি? হুজুর, একটা আদমি এসেছে সাহেবের কাছ থেকে। মিস্টার ঘোষালের হাতের লেখা চিঠি। চিঠিতে নানা সময় নানা রকম লেখা থাকতো। মিস্টার ঘোষাল লিখত, সতী, এই মার্চেন্টকে পাঠাচ্ছি, এর 3000 টাকা দেবে, টাকাটা নিয়ে নিও। আমি ফিরে এসে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নেব, টাকাটা গুনে নিতে ভুলো না। কখনো ক্যাশ টাকা, কখনো রেডিও সেট, কখনো ফ্রিজ, কখনো রেডিওগ্রাম। সেই সময়ে ঘর ভর্তি হয়ে গিয়েছিল মিস্টার ঘোষালের। আর শুধু তাই নয়, কখনো শাড়ি, কখনো গয়না, কখনো ফার্নিচার। উপহারে শেষ ছিল না সেই কয় বছর। প্রত্যেকবার মিস্টার ঘোষাল চিঠি দিয়ে পাঠাতো বাড়িতে, আর প্রত্যেকবার সতী নিয়ে নিত টাকাগুলো। মিস্টার ঘোষাল বাড়ি এসে টাকাগুলো নিয়ে নিত। তারপর পরের দিন আপিসে গিয়ে আবার সেই একই বক্তৃতা দিত। বলতো, হোয়াট এ শেম! ছি ছি, আপনাদের তো লজ্জা হওয়া উচিত রিয়েলি। আমি চাই রেলওয়ের বদনাম ঘুচিয়ে ফেলতে। এই বদনামের জন্য আপনারা যারা ক্লার্ক তারাই দায়ী। আপনাদের জন্য সমস্ত বাঙালি যাত্রা ছোট হয়ে গেছে অন্য সকলের চোখে। কিন্তু শেষে অন্য পন্থা ধরেছিল মিস্টার ঘোষাল।
যখন ঘরে ফার্নিচার ভর্তি হয়ে গেল, রেডিও, ফ্রিজ, রেডিওগ্রাম এসব রাখার আর জায়গা নেই, তখন ধরেছিল অন্য ছল। যারাই আপিসে আসতো টাকা দিতে, তাদের হাত থেকে টাকা নিত না মিস্টার ঘোষাল। প্রত্যেকেই যেতে হতো মিস্টার ঘোষালের ফ্ল্যাটে। সেখানে ফ্ল্যাটের দরজায় ছিল লেটার বক্স। সেই লেটার বক্সে টাকা ফেলে দিয়ে আসতে হতো মিস্টার ঘোষালের ফ্ল্যাটে। 500ই হোক আর 5000ই হোক, সমস্তটাই। আর তারপর দিন টাকা পেয়ে ওয়াগন সাপ্লাই ফর্মে সই করে দিত মিস্টার ঘোষাল হাসি মুখে। আর ব্যর্থ হয়ে ফিরতে হতো না কাউকেই। এমনি করেই চলছিল মিস্টার ঘোষালের জীবন। একদিকে সতী, সনাতনবাবু আর নয়নরঞ্জিনী দাসের প্রাণান্তকর জীবন, আর অন্যদিকে ছিটে ফোটা প্রাণমথবাবুর উদগ্র সংগ্রাম। আরেকদিকে কিরণের ক্ষীরোদার মর্মান্তিক একক যন্ত্রণা। আর কলকাতার আরেক সমাজের শীর্ষে বসে মিস্টার ঘোষালের অশোভন উৎপাত। আর সকলের শেষে দীপঙ্করের বেদনাদায়ক ভূমিকা। এই নিয়েই 1942 সালের এক মহা উপন্যাস লেখা হচ্ছিল। এমন সময় সব গোলমাল হয়ে গেল মিস্টার ঘোষালের গ্রেপ্তারেই। শুধু মিস্টার ঘোষালের গ্রেপ্তার নয়, দীপঙ্কর বুঝতেই পারেনি এমন করেই কেন সমস্ত কিছু জটিল হয়ে গেল। সনাতনবাবুর সমস্ত ধ্যান কেন এমন করে ভাঙল কোন এক নির্মল পালিতের হঠকারিতায়। নয়নরঞ্জিনী দাসেরই বা সব গর্বই কেন এমন করে চুরমার হয়ে গেল এক নিলেমের নোটিশেই। আর লক্ষ্মীদির কথা একটু পরে বলবো। সকাল থেকে মিস্টার ঘোষালের কাজের শেষ ছিল না। অনেক দিন পর রাত্রে এই প্রথম ভালো করে ঘুম হয়েছে। আগের রাত্রে মিস্টার গাঙ্গুলির সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হওয়া গেছে। সেশনস কোর্টে সব গোলমাল মিটে গেছে। বাকি আছে স্পেশাল ট্রাইব্যুনাল, সেখানেও সব নথিপত্র তৈরি। প্রথমে প্রসিকিউশন হিয়ারিং হয়ে গেলে ডিফেন্স হিয়ারিংটা শুরু হবে। ছুটির আগেই সব শেষ হয়ে যাবে। দ্বিজপথকে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে। আর এক উইটনেস মিসেস ঘোষ। মিসেস ঘোষের কাছ থেকে কোনো কিছু ভয় পাবার নেই, সেদিক থেকেও মিস্টার ঘোষাল নিশ্চিন্ত। পিরালি যথারীতি কফি নিয়ে হাজির হলো সামনে। মিস্টার ঘোষাল বললে, দেখ পিরালি, যদি কেউ আসে আমাকে খুঁজতে, বলবি আমি নেই। হুজুর? মিস্টার ঘোষাল রেগে গেল। কথার প্রতিবাদ জীবনে কখনো সহ্য করতে পারে না মিস্টার ঘোষাল। বললে, কি? জগন্নাথ এসেছিল হুজুর, আর মকবুল, আর যতীন। মিস্টার ঘোষাল আগুন হয়ে উঠল। বললে, স্ক্রাউন্ডেলদের এখানে ঢুকতে দিবি না, কাউকেই ঢুকতে দিবি না। কেউ যেন না আসে এখানে। বলবি যে আমি যে টাকা দিয়েছিলাম তার বেশি আর আমি দিতে পারবো না। আমার টাকা ফুরিয়ে গেছে। এর পরের মাস থেকে কেউ মাইনে পাবে না, তুই বলে দিবি। তারপর বললে, হ্যাঁ রে, ড্রাইভার এসেছে? সকাল হয়েছে। প্যালেস কোর্টের ভেতরে টেনেন্টরা তখনও ঘুমোচ্ছে, কিন্তু বয়, বাবুর্চি, আয়া, খানসামাদের তখন দুপুর। তারা ভোর 3টে উঠে জল গরম শুরু করে দিয়েছে। ব্রেকফাস্টের ব্যবস্থা আরম্ভ করে দিয়েছে। ক্লিনাররা গাড়ি সাফ করতে লেগে গেছে। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রাত থাকতেই। কিন্তু সব কাজ আস্তে করা চায়, শব্দ হলে চলবে না, নইলে সাহেবদের ঘুম ভেঙে যাবে। সাহেবেরা অনেক কাজের লোক, অনেক মাথা ঘামাবার কাজ করতে হয় তাদের। তোমরা গরিব, তোমরা সাহেবদের জন্য খেটে খেটে মরো। তোমরা মরলে দেশের কোনো ক্ষতি নেই, কিন্তু সাহেবদের বিরক্ত করো না। ওরা অনেক কাজের লোক, অনেক দামি ওদের লাইফ, ওদের আরাম করে ঘুমোতে দাও। সামনে খবরের কাগজটা পড়েছিল, সেদিকে নজর পড়তেই মিস্টার ঘোষাল সেটা তুলে নিলে। জাজমেন্টটা বেরিয়েছে। খবরের কাগজওয়ালারা খবরটা শেষ পর্যন্ত ছেপে দিলে। মিস্টার ঘোষাল আগ্রহের সঙ্গে পড়তে লাগলো। ড্রাইভার এসেছে হুজুর।
যে জঘন্য অপরাধের জন্য আসামিকে অভিযুক্ত করা হয়েছে তার নিন্দে করবার মতো ভাষা আমার জানা নেই। আমি শুধু আশ্চর্য হয়ে যাই এই ভেবে যে এই সুসভ্য কলকাতা শহরে আসামির মতো এমন ব্যক্তিও সগর্বে মাথা উঁচু করে বিরাজ করছে। এই আসামি শুধু কলকাতার নয়, সমস্ত মানব সমাজের শত্রু। আজ উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আমি আসামিকে মুক্তি দিতে বাধ্য হলাম বটে, কিন্তু আমার ভয় হয় এই মুক্তি হয়তো আসামিকে আরও দুঃসাহসী, আরও বেপরোয়া করে তুলবে। আর এমন দিন হয়তো আসছে বলে আশঙ্কা করি যখন এই জাতীয় আসামির সংখ্যা কলকাতার সমাজে আরও বেড়ে যাবে। আর সবচেয়ে আশঙ্কা এই জন্য যে আসামি নিজেকে সম্ভ্রান্ত সুসভ্য বলে পরিচয় দিয়েছে। অশিক্ষিত দরিদ্র শয়তানের চেয়ে শিক্ষিত ধনী শয়তান সমাজের পক্ষে আরও ভয়াবহ বলে আমি মনে করি। ড্রাইভার এসেছে হুজুর। চুপ রও হারামজাদা, ভাগো ইহা সে, গেট আউট, গেট আউট। হঠাৎ খবরের কাগজের ঝালটা সমস্ত গিয়ে পড়ল পিরালির ওপর। পিরালির এইসব সহ্য করার অভ্যেস আছে, সে চুপ করেই রইল। মিস্টার ঘোষাল জাজমেন্টার সমস্তটা আর পড়ল না। দুই হাতে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললে কাগজটাকে। ছিঁড়ে টুকরো টুকরো করলেই যেন খবরের কাগজের লক্ষ লক্ষ কপি থেকে নিজের কলঙ্ক মুছে ফেলা যাবে। তারপর জামা স্যুট বদলে তৈরি হয়ে বেরোলো। অনেক কাজ মিস্টার ঘোষালের। স্যার জন হারবার্ডের ফ্রেন্ড চিফ মিনিস্টার ফজলুল হকের ফ্রেন্ড আজ বিপদে পড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই যে অনারেবল মিস্টার এন.আর. সরকার, নলি নিরঞ্জন সরকার, দেওয়ান বাহাদুর রামস্বামী মুদালিয়ারের জায়গায় ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল কমার্স মেম্বার হলো আজ। একে নিয়েও তো কত মামলা, কত মকদ্দমা হয়েছে কোর্টে। খবরের কাগজে দিনের পর দিন কত কেলেঙ্কারির খবর ছাপা হয়েছে। সব লোক ছিছি করেছে, কিন্তু আজকে কে তা মনে রেখেছে? টাকা দিয়ে সব কেনা যায়। টাকা দিয়ে পাপ যেমন কেনা যায়, পুণ্যও তেমন কেনা যায়। টাকা দিয়ে রেসপেক্ট কেনা যায়, ফেম কেনা যায়। মিস্টার ঘোষালও টাকা দিয়ে সব কিনে ফেলবে। আবার যেই জজ জাজমেন্ট দিয়েছে টাকা দিয়ে তাকেও একদিন কিনে ফেলবে মিস্টার ঘোষাল। আসলে মানি মেক্স এ ম্যান। সাহেব বেরিয়ে যাওয়ার পরে পিরালির বেশি কাজ। তখন গিলাস, বোতল, চুরুট, পায়জামা সমস্ত গুছিয়ে ঠিক করে রাখতে হবে। সাহেব যতক্ষণ না আসে ততক্ষণ সাহেবের লাঞ্চ, সাহেবের কফি, সাহেবের গিলাস, বোতল, চুরুট আবার ঠিকঠাক সব রেডি করে রাখতে হবে। এটাই নিয়ম এতকালের। মিস্টার ঘোষাল গাড়িতে উঠেই হুকুম দিলে, গড়িয়াহাট লেভেল ক্রসিং। প্রথমেই মিসেস ঘোষের কাছে যাওয়া ভালো। কালকে কোর্টে মিসেস ঘোষ তার জন্য যা করেছে সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে আসতে হবে। তারপরের কথা তারপরে ভাবা যাবে। স্পেশাল ট্রাইব্যুনালের কোর্টের কথাও ভাবতে হবে, পরামর্শ করতে হবে। মিস্টার গাঙ্গুলি অনেক ডকুমেন্ট, অনেক ইউটনিসের লিস্ট দিয়েছে। প্রথমে প্রসিকিউশন হিয়ারিং, তারপর হবে ডিফেন্স। ডিফেন্স হিয়ারিংয়ের দিনেই মিসেস ঘোষকে আবার হাজির হতে হবে কোর্টে, আবার সাক্ষী হয়ে দাঁড়াতে হবে উইটনেস বক্সে। তা পিরালিও প্রথমে অবাক হয়ে গিয়েছিল সেই দিন। ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ মুখোমুখি হতেই চমকে উঠেছিল। মেম সাহেব আপনি? আমি এলুম পিরালি, তোমাকে দেখতে এলুম। পিরালি সেলাম করতেই ভুলে গিয়েছিল, মাথা নিচু করে দুইবার হাত ঠেকালে কপালে। কিন্তু সাহেব তো নেই মেম সাহেব। সতী বললে, সাহেব কোথায় গেছে? যেন সতী জানেই না, যেন সতী মিস্টার ঘোষকে বাইরে যেতে দেখেনি। মিস্টার ঘোষালের গাড়িটা সামনে পড়তে আর একটু হলেই ধরা পড়ে গিয়েছিল, কিন্তু ঠিক সময় আত্মগোপন করতে পেরেছিল বলেই রক্ষে। আগের দিন সমস্ত রাত ঘুম হয়নি। ঘুম না হওয়ারই কথা। সেই রাত্রে সতী যেন জীবনে সেই প্রথম দীপঙ্করের ক্লান্তির দীর্ঘশ্বাস শুনতে পেয়েছিল।
সাইরেন বাজবার পর অনেকক্ষণ সব শান্ত, সব স্তব্ধ। সমস্ত পৃথিবী শুদ্ধ মানুষ যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানুষ নেই, মানুষের প্রেতাত্মাও বুঝি আর কোথাও নেই। সাইরেন বাজবার সঙ্গে সঙ্গে সমস্ত জানালা দরজা সবাই বন্ধ করেছে, আলো নিভিয়ে দিয়েছে। সবাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে অসাড় হয়ে গেছে। সতী জিজ্ঞেস করেছিল, কি ভাবছ দীপু? দীপঙ্কর বলেছিল, কিন্তু তুমি কেন আমাকে টেনে আনলে সতী? কি উদ্দেশ্য তোমার? এই সময় কি কেউ বাইরে থাকে? নিশ্চয়ই কোথাও বোমা পড়বে। আমি জেনে শুনে কি করে তোমাকে ছেড়ে দিই বলো? দীপঙ্কর বলেছিল, কিন্তু আমি বাঁচলে তোমার কি? আমার লাভ না হলেও তোমার তো লাভ। তুমি বেঁচে থাকলে তোমার নিজেরও তো ভালো। আমার ভালো কি তুমি সত্যি চাও? সতী অন্ধকারের মধ্যেই বলেছিল, চাই না এ কথা তোমায় কে বললে? জানো, তোমার মার পরে এমন করে ভালো আর কেউ চায়নি। অন্ধকারে কেউ কারোর মুখ দেখতে পায়নি। সতীর মনে হয়েছিল একটা দীর্ঘশ্বাসের শব্দ যেন কোথা থেকে শোনা গেল। কার দীর্ঘশ্বাস, দীপঙ্করের না তার নিজের, তাও ঠিক বোঝা গেল না। তবু শব্দটা শুনে মনে হলো যেন বড় ক্লান্তি, বড় শ্রান্তির খাদ মেশানো আছে তাতে। যেন সতী নয়, দীপঙ্করও যেন খুব ক্লান্ত। সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের 19-এর 1-বি বাড়িটা থেকে যেই ছেলেটা একদিন যাত্রা শুরু করেছিল সংসারে, সে যেন এতদিন পর এত বাধা অতিক্রম করে এই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ে পৌঁছে বড় বিপন্ন হয়ে পড়েছে। বাইরে তখন সব নিঝুম। হঠাৎই দীপঙ্কর বললে, আমাকে আজ এমনভাবে এখানে তুমি এনে ভুল করেছ সতী। কেন? কি ভুল করলাম? দীপঙ্কর বললে, তুমি জানো না সতী, আমি কত দুর্বল। এমনভাবে আমাকে এখানে এনে তুমি ভালো করনি। সতী বললে, তোমাকে বিপদের মধ্যে ছেড়ে দিলেই কি তোমার ভালো করতাম বলতে চাও? হয়তো ভালো করতে, হয়তো তাই করাটাই তোমার উচিত ছিল। হয়তো তাই করলেই আমি সহজে আত্মরক্ষা করতে পারতাম। সতী কোনো কথা বললে না খানিকক্ষণ। তারপর হঠাৎ বললে, সত্যি, তোমার মতো যদি মনে জোর পেতাম আমি। দীপঙ্কর বললে, তুমি আমার মনটা চেনো না বলেই এই কথা বললে। আমি নিজেই এতদিন ধরে এত চেষ্টা করেও আমার নিজের মনকে চিনতে পারলাম না। তুমি কত দিন কত আঘাত দিয়েছ, কত অপমান করেছ, তবু কি দূরে চলে যেতে পেরেছি? আমার মনের যদি অত জোর থাকতো, তোমার এত বড় অভিযোগের পরেও কি আমি এখানে আসতে পারতাম? সতী বললে, সত্যি দীপু, ও যদি তোমার মতন হতো। কে? কার কথা বলছো? কিন্তু প্রশ্নটা করে দীপঙ্কর ভুল বুঝতে পেরে থেমে গেল। অন্ধকারের মধ্য থেকে সতীর গলার আওয়াজ শোনা গেল আবার। সতী বলতে লাগলো, সত্যি বলছি দীপু, তোমার মতন যদি ও হতো। দীপঙ্কর বললে, ছি, সনাতনবাবুকে তুমি এখনো চিনলে না। খুব চিনেছি, আমার আর ওকে চিনতে বাকি নেই। রাতের পর রাত, দিনের পর দিন এক ঘরে এক বিছানায় শুয়েও যদি চিনতে না পেরে থাকি, তাহলে আর চিনতে পেরে কাজ নেই। তোমাকে দেখি আর ভাবি ওই মানুষটার কথা। জানো দীপু, রূপ আছে বলে খ্যাতি ছিল, গুণ কিছু ছিল বলে সবাই বলেছে, কিন্তু সেসব কি কাজে লাগলো শেষ পর্যন্ত? আমার রূপগুণ দিয়ে আমি কার কোন উপকারটা করতে পারলুম? অথচ দেখো। একটু পর আবার সতীর গলার শব্দ শোনা গেল। সতী আবার বলতে লাগলো, অথচ দেখো, আজ আমার সব থেকেও কিছুই নেই। ছোটবেলায় লক্ষ্মীদের জন্য বাবার ভাবনা ছিল, আমার জন্য বাবা ভাবতেন না। বাবা বলতেন, সতী আমার বুদ্ধিমতী মেয়ে,
সতী নিজের ভালো মন্দ সব বোঝে, ওর জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু লক্ষ্মীর কথা ভেবেই আমার রাত্রিরে ঘুম হয় না। আজ বাবা বেঁচে থাকলে কি হতো বলো তো? লক্ষ্মীদি কোথায় আর আমি কোথায়? দীপঙ্কর বললে, কিন্তু লক্ষ্মীদি কি সুখী? সতী বললে, তা আমি কি সুখী বলতে চাও? এত ভালো হয়ে আমি কি সুখ পেলাম জীবনে? কি লাভটা হলো আমার? তাহলে লক্ষ্মীদির মতন জীবন কাটালেই তো পারতাম। ওই প্রিয়নাথ মল্লিক রোডের শ্বশুর বাড়ির সামনে ঘর ভাড়া নিয়ে আমিও তো বেশ আনন্দে লক্ষ্মীদির মতো দিন কাটাতে পারতাম। কিন্তু তাহলে তোমার বিবেকের কাছে তুমি কি জবাবদিহি করতে? তা লক্ষ্মীদি কি বিবেকের কাছে কোনো জবাবদিহি করছে ভেবেছ? কোন দুঃখটা পাচ্ছে সে শুনি? লক্ষ্মীদির তো কোনো কষ্ট নেই। টাকা, ছেলে, স্বামী, সংসার সবই তো পেয়েছে লক্ষ্মীদি। কোনটা পেতে বাকি রয়েছে লক্ষ্মীদির? লক্ষ্মীদির কাছে আমি কি? লক্ষ্মীদির কাছে আমি কতটুকু? আজ লক্ষ্মীদির বাড়ি ছিল বলে তবুও তো মাথা গুঁজবার জায়গাটা পেয়েছি একটা। নইলে কোথায় থাকতুম আমি? কি করতুম বলো তো? হঠাৎ কোথায় যেন গুম গুম করে শব্দ হলো কয়েকটা। বোধহয় কোথাও বোমা পড়ল। দুজনেই চুপ করে রইল। তারপর আবার সব চুপচাপ। অন্ধকারের মধ্যে দুইজনের নিঃশ্বাসের শব্দ যেন স্পষ্ট হয়ে উঠল। দীপঙ্করের মনে হলো যেন বড় কাছাকাছি বসে আছে সে। দীপঙ্কর একটু দূরে সরে বসল। সতী বললে, ওখানে কি হচ্ছে কে জানে। কোথায়? প্রিয়নাথ মল্লিক রোডে। ওদের কথা তুমি এখনো ভাবো? সতী বললে, ভাবো না? তুমি যেমন এখানে না এসে পারো না, আমিও যে তেমনি ওদের কথা না ভেবে থাকতে পারি না। একবার মনে হয় আর ভাববো না। আমার কথা যে ভাবে না আমি তার কথা নিয়ে মাথা ঘামাবো না, তার কথা আমিও ভাববো না। কিন্তু জানো দীপু, যখন থেকে শুনলাম যে ওদের বাড়ি নিলেম হয়ে যাবে, ওদের থাকবার আর জায়গা থাকবে না, তখন থেকে বড় কষ্ট হচ্ছে মনে মনে। অথচ আমি কোথায় থাকছি, কি করছি, তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওরা যদি তোমার কাছে টাকা চাইতে আসে তুমি দেবে? সেসব তো পরের কথা। ওরা তো আর সত্যি সত্যি টাকা চাইতে আসছে না, কিন্তু চাইতে তো আসতেও পারে। ওদের কিন্তু টাকার ভীষণ দরকার। টাকা না দিলে কোর্ট থেকে ওদের বাড়িটা দখল করে নেবে। তুমি টাকা দিলে ওরা এই বিপদটা থেকে বেঁচে যায়। সতী যেন রেগে গেল। বললে, ওরা তো বাঁচবেই, কিন্তু আমি কেন দেব বলো তো? আমার কিসের দায় পড়েছে? আমার বিপদের সময় কি ওরা দেখেছে একটুও? আমি যখন বিপদে পড়েছিলুম, কোনো আশ্রয় না পেয়ে ঘোষাল প্যালেস কোর্টে গিয়ে উঠেছিলুম, তখন কি একবারও খোঁজ নিয়েছিল আমার? দীপঙ্কর বললে, বিপদের দিনে কেউ কাউকে দেখে না সতী, সেটা আশা করাটাই অন্যায়। তুমি তো দেখেছিলে। আমার কথা ছেড়ে দাও। কেন ছাড়বো কেন? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তবু তুমি তো বরাবর আমাকে দেখাশোনা করেছ। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি সেই সব দিনের কথা। তোমাকে যেদিন প্রথম দেখেছিলুম, চাকর মনে করে 4টে পয়সা তোমার দিকে ছুঁড়ে দিয়েছিলুম। তারপর আমি কত অপমান করেছি, কত অন্যায় করেছি। অন্য কেউ হলে কি আমার সঙ্গে সম্পর্ক রাখতো? অন্য কেউ হলে আজকে আমার বিপদের দিনে দেখতো আমাকে? দীপঙ্কর হেসে উঠল। বললে, তোমার তো খুব স্মরণ শক্তি দেখছি। সতী যেন আরো ঘনিষ্ঠ হয়ে এলো। বললে, স্মরণ শক্তি নয় দীপু, এ শুধু স্মরণ শক্তি নয়। স্মরণ শক্তি নয় তো কি? সতী বললে, ও তুমি বুঝবে না, সে আমি তোমাকে বোঝাতেও পারবো না। যদি কোনোদিনও আমার ক্ষমতা হয়, তোমার এই ঋণ আমি একদিন শোধ করবই।
দীপঙ্কর আবার হাসতে লাগলো, বললে, শোধ করবে? কি করে? কি জানি কি করে শোধ করব, কিন্তু মনে হয় এই ঋণ শোধ করতে না পারলে আমি হয়তো স্বর্গে গিয়েও সুখ পাব না। দীপঙ্কর বললে, কিন্তু আমি কিন্তু বলে দিতে পারি কি করে তুমি এই ঋণ শোধ করতে পারবে। কি করে? তোমার শ্বশুর বাড়ি গিয়ে। তুমি সনাতনবাবুর কাছে গেলেই আমি সবচেয়ে বেশি সুখী হব সত্যি, আর কিছুতেই অত সুখী হব না। কিন্তু এর পরেও তুমি আমাকে যেতে বলছো সেখানে? এত ঘটনার পরেও তুমি সব জেনেও এই কথা বলতে পারছো? এরপর হয়তো আমার কাছে টাকা আছে শুনে তারা আসবে, হয়তো খুব খাতিরও করবে জানি, কিন্তু তাতে কি আমি আগেকার সব অপমান ভুলে যেতে পারবো? এরপরেও কি আমি তাদের ক্ষমা করতে পারবো? দীপঙ্কর বললে, তা করলেই বা, তাতে তুমি নিজের কাছে নিজে ছোট হবে না? সত্যি কি যেন ভাবতে লাগলো, তারপর বললে, কিন্তু সত্যিই তুমি তাতে খুশি হবে? তাতেই তোমার সব চাওয়া পাওয়া মিটে যাবে? যদি বলি যাবে? তোমাকে তো বলেছি দীপু, তোমার জন্য আমি তাও করতে পারি। দাঁতে দাঁত চেপে না হয় আমি সেখানে পড়ে রইলুম সারা জীবন। কিন্তু তুমি, তুমি কি করবে? তুমি কি পাবে জীবনে? তোমার কি লাভ হবে তাতে? দীপঙ্কর বললে, সংসারের লোকে লাভ লোকসানের নানা রকম ব্যাখ্যা করে, আমার হয়তো নতুন ধরনের একরকম ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ করেনি। কিন্তু কেন, কেন তুমি এত কষ্ট করতে যাবে দীপু? কিসের জন্য? কোন দায়ে? দীপঙ্কর বললে, ওইসব কথা নাই বা বললে তুমি সতী, এখন অন্য কথা বলো। সতী বললে, কিন্তু কেন বলবো না? কেন তুমি সারা জীবন এমন করে নিজেকে কষ্ট দেবে? তোমার কষ্ট দেখলে যে আমারও কষ্ট হয়, তোমার জন্য যে আমারও রাত্রে ঘুম হয় না, তা জানো? সত্যি বলো তুমি, তোমাকে আজ বলতেই হবে, আমার কথার জবাব দিতেই হবে। বলতে বলতেই সতী যেন এগিয়ে এলো, অন্ধকারের মধ্যে দীপঙ্করের হাতটা আন্দাজে ধরে ফেললে জোরে, তারপর বললে, তোমাকে এই কথার জবাব দিতেই হবে দীপু, জবাব না দিলে তোমাকে আজ আমি ছাড়ব না। হঠাৎই দীপঙ্কর ভয় পেয়ে গেল, বললে, ছি, তুমি কি পাগল হয়ে গেলে? সতীর হাতে স্পর্শটা যেন গরম ঠেকল দীপঙ্করের কাছে, বললে, এ কি করছো তুমি? সতী তখনও বলছে, না, জবাব না দিলে আমি তোমায় ছাড়ব না আজ, জবাব দিতেই হবে। সতী যেন আরো জোরে চেপে ধরল তার হাতটা। চারিদিকে সব নিস্তব্ধ, সব অন্ধকার। দীপঙ্করের মনে হলো এতদিন পর তার জীবন যেন তাকে এক কুটিল পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। এতদিন বঞ্চনা করে এসে যেন এবার সে প্রতিশোধ নেবে। দীপঙ্কর বললে, ছাড়ো সতী। কিন্তু সতীকে আর ছাড়তে হলো না, তার আগেই অল ক্লিয়ার সিগন্যাল বেজে উঠেছিল বিকট শব্দ করে। অস্পষ্ট মানুষের কোলাহল শোনা গেল বাইরে। শান্ত শহর যেন এতক্ষণ নির্জীব হয়ে ঘুমোচ্ছিল, এইবার জেগে উঠল। দীপঙ্কর তাড়াতাড়ি ঘরের আলোটা জ্বেলে দিলে। সতীও ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। রঘু বাইরেই ছিল, সেও ডাকলে বাইরে থেকে, দিদিমণি। দীপঙ্কর ঘর থেকে বেরোলো, পেছন ফিরে একবারও দেখলে না। তারপর সদর দরজা খুলে সোজা রাস্তায় বেরিয়ে পড়ল। সেই রাত্রের পর থেকে সতীর আর ঘুম আসেনি। কেবলই মনে হয়েছিল, এ কেমন করে সম্ভব হলো? রঘু খাবার কথা বলতে এসেছে, কিন্তু শরীর খারাপের অজুহাত দেখিয়ে সতী কিছুই খায়নি সেই দিন। বিছানায় শুয়ে কেবলই সারা রাত ছটফট করেছে। হয়তো কলকাতার কোথাও বোমা পড়েছে, কিংবা হয়তো পড়েনি।
অল ক্লিয়ার সিগন্যাল বাজবার পরেও অনেক রাত পর্যন্ত এআরপি সিভিক গার্ডেরা রাস্তায় টহল দিয়ে হল্লা করেছে। মনে আছে সমস্ত রাতটা যেন দুঃস্বপ্নের মধ্য দিয়ে কেটেছিল। তারপর আস্তে আস্তে ভোর হলো। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের অপরাধটা যেন আরো প্রকট হয়ে উঠল নিজের কাছেই নিজের লজ্জা করতে লাগলো। তারপর তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে রঘুকে ডাকলে। রঘু ঘুমোচ্ছিল। অনেক রাত্রে শেষ হয়েছে। ধড়বড় করে উঠে বসতেই দিদিমণিকে দেখে অবাক হয়ে গেল। বললে, কি হলো দিদিমণি? সতী বললে, আমি একবার বেরোচ্ছি রঘু। আমি সঙ্গে যাব? না, শুধু দরজাটা বন্ধ করে দাও। গাড়ি রাখতে হবে না? সতী বলেছিল, না, আমি হেঁটেই চলে যাব, এইটুকুই। তারপর আরও অনেক প্রশ্ন করেছিল রঘু। সতী কোথায় যাচ্ছে, কখন ফিরবে, কিন্তু কোনো কথারই জবাব দিতে পারেনি তখন। মনে সেই স্থিরতাই তখন ছিল না। তারপর সোজা চলে এসেছিল একেবারে এইখানে। প্রথমে একটু ভয় করেছিল, হয়তো সকালবেলা দেখা হয়ে যেতে পারে, কিন্তু মনে মনে একটা সন্দেহ ছিল। অনেক ঝঞ্ঝাটের মধ্যে হয়তো ঘোষাল বাড়িতে নাও থাকতে পারে। তারপরে গাড়িটা দেখেই চিনতে পেরেছিল। আর তারপরেই মিস্টার ঘোষাল সিঁড়ি দিয়ে নেমে এসে গাড়িতে উঠল আর সঙ্গে সঙ্গে গাড়িটা ছেড়ে দিলে। পিরালি বললে, আপনাকে অনেক দিন দেখিনি মেম সাহেব। সতী বললে, তা তোমরা সব ভালো ছিলে তো পিরালি? কাজকর্ম ভালো চলছে তো? পিরালি বললে, শুনেছেন তো সাহেব খালাস পেয়ে গেছেন কাল? হ্যাঁ, শুনেছি, সেজন্যই দেখা করতে এলাম। পিরালি বললে, একটু বসুন না মেম সাহেব, এত দূরে এলেন, একটু কফি বানিয়ে দিচ্ছি, ভেতরে এসে বসুন না। সতী ভেতরে ঢুকলো। অনেকদিন পর আবার এইখানে আসা। অনেক দিন, অনেক রাত কেটেছে এই বাড়িতে। সেই সব মর্মান্তিক অভিজ্ঞতার কথা মনে পড়লে এখনো যেন আতঙ্ক হয় সতীর। এখানেই তার হাত দিয়ে হাজার হাজার টাকা নিয়েছিল মিস্টার ঘোষাল। এই ঘরেই কত হাজার হাজার মেয়ের জীবন যৌবন লুট হয়েছে। লক্ষ লক্ষ টাকার কত বেসাতির বেচা কেনা চলেছে এই বাড়ির এই কামরাতেই। তার হিসেব কোথাও লেখা নেই। এইখানে এই খবরের কাগজ আর টেলিফোনের পৃথিবীতেই কত ওয়ার, কত স্ট্রাগল ঘটে গেছে। নিঃশব্দে কত বোমা এখানে ফেটেছে, কেউ টের পায়নি। ব্রিটিশ রাজত্বের শুরু থেকেই এখানে টাকা, নাম, পলিটিক্স, রক্ত নিয়ে কত রাহাজানি চলেছে। আসলে কলকাতার এইসব ফ্ল্যাটের মধ্যে প্রথম ষড়যন্ত্রের সূত্রপাত হয়। তারপর পৌঁছয় অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে। এখানেই সেই সব ষড়যন্ত্র হয়, তাই একদিন পার্লামেন্টে আইন হয়ে পাশ হয়ে যায়। এতদিন শুধু যা ধরা পড়েনি এটাই তফাৎ। আজ ধরা পড়েই মিস্টার ঘোষাল মহা ক্রিমিনাল হয়ে উঠেছে। নইলে গভর্নর, মিনিস্টারদের, আইসিএসদের সঙ্গে মিস্টার ঘোষালের তফাৎ কোথায়? আমার সেই ট্রাঙ্ক, সেই আলমারির ওয়ার্ড্রপ সব কোথায় গেল পিরালি? পিরালি কফি এনে দিয়েছিল। বললে, আপনার ফ্ল্যাট তো খালি করে দেওয়া হয়েছে মেম সাহেব। জিনিসগুলো সব আমি রেখে দিয়েছি পাশের কামরায়। আমার শাড়ি ব্লাউজ সব ছিল সেখানে। পিরালি বললে, সে যেমন ছিল তেমনই আছে মেম সাহেব, আমি কিছুতেই হাত দিইনি। এসে দেখুন না আপনি। কিন্তু চাবি, আমার চাবিটা কোথায়? পিরালি বললে, চাবিটাও আমি রেখে দিয়েছি মেম সাহেব, আমি চাবিতে হাত দিইনি। এই বলেই ঘোষাল সাহেবের ড্রয়ার থেকে একতাড়া চাবি বার করে দিলে। অনেকদিন হাত পড়েনি চাবিতে, চাবিটা মরচে ধরে গেছে। পিরালি বললে, আমি সব ভালো করে রেখে দিয়েছি মেম সাহেব আপনার জন্য। আমি হুজুরকে আপনার কথা অনেকবার জিজ্ঞেস করেছি। চাবিটা নিয়ে সতী পাশের কামরায় গেল। এসব ফার্নিচার মার্চেন্টদেরই দেওয়া। এই স্টিলের ফার্নিচারের সেট,
এই ওয়ার্ড্রপ, এই ড্রেসিং টেবিল, এই খাট, এই সমস্ত কিছুই। পয়সা দিয়ে মিস্টার ঘোষালকে কিনতে হতো না কিছুই। একটা কথা রাখবে পিরালি? কি কথা মেম সাহেব? সতী বললে, আমি যে এখানে আজ এসেছিলুম এ কথা তুমি নাই বা বললে তোমার সাহেবকে? কেন মেম সাহেব? সাহেব যদি কিছু জিজ্ঞেস করে? সতী বললে, তোমাকে কিছু বলতে হবে না, জিজ্ঞেস করলেও কিছু বলবে না। আমার জন্য তুমি এইটুকু করতে পারবে না পিরালি? আমি বড় কষ্টে আছি, আর তুমি তো জানোই পিরালি তোমার সাহেব কীরকম রাগী মেজাজের লোক। পিরালি তা হাড়ে হাড়েই জানে, বললে, আপনি তো জানেন মেম সাহেব, আমি আর নিজে মুখে কি বলবো। সাহেব আসলে হারামির বাচ্চা, মোটা টাকা মাইনে দেয় সাহেব, তাই আমি পড়ে আছি। আচ্ছা, এত লোকের ফাঁসি হয়, সাহেবের কিছু হয় না কেন মেম সাহেব? সতী বললে, সাহেব যে বড় লোক পিরালি, বড় লোকদের কি কেউ ধরতে পারে? সতী ওয়ার্ডরোবটা খুলে ফেললে, শাড়ি জামা দুই একটা নিলে। পিরালি বললে, আমি কাগজ দিয়ে ভালো করে প্যাকেট বানিয়ে দেব, আমাকে দিন এগুলো। কিন্তু আসলে তো সতী শাড়ি নিতে আসেনি, আসল জিনিসগুলো কোথায় রেখেছে তা মনে পড়ছে না। সতী বললে, ওই ট্রাঙ্কটা খুলে দাও তো পিরালি, ওর ভেতরেও অনেক জিনিস আছে আমার। সেই ট্রাঙ্কের ভেতরেই আসল জিনিসগুলো পাওয়া গেল। একটা, দুটো, তিনটে, অনেকগুলো অনেকগুলো জিনিস পাওয়া গেল ভেতর থেকে। ভাগ্যি সবগুলো রেখে দিয়েছিল সেই দিন বুদ্ধি করে। এগুলো যে এতদিন পর কাজে লাগবে সেদিন সতীও তা ভাবতে পারেনি। ট্রাঙ্কের সমস্ত জিনিসগুলো ঘেটে যা কিছু পেলে সব নিয়ে নিলে নিজের ব্যাগের মধ্যে। পিরালি বললে, আর কি নেবেন মেম সাহেব? সতী বললে, না আর কিছুই না পিরালি, এতেই হয়ে যাবে। তারপর আবার বললে, কিন্তু তোমাকে যা বললুম তোমার যেন মনে থাকে পিরালি, সাহেবকে আমার কথা কিছু বলবে না। আর ওদিকে গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়াতেই মিস্টার ঘোষাল দরজা খুলে নেমে পড়লেন। তারপর সোজা সদর দরজায় কড়া নাড়তেই রঘু এসে দরজা খুলে দিয়েছে। কাকে চাই হুজুর? মিসেস ঘোষ আছে? বলো মিস্টার ঘোষাল এসেছে। তারপর বাড়িতে মিসেস ঘোষ নেই শুনে অবাক হয়ে গেল। সে কি, এত আর্লি আওয়ার্সে কোথায় গেল? এখানে থাকে না এখন? কালকে রাত্রে কোথায় গিয়েছিল মিসেস ঘোষ? আগে এখানেই ছিল দিদিমণি, আজ ভোরবেলাতেই বেরিয়েছে। কোথায় গেছে এত সকালে? রঘু বললে, আগে তা তো জানি না। কখন ফিরে আসবে? এখানে লাঞ্চ খেতে আসবে তো? তারপর হতাশ হয়ে বললে, আচ্ছা ঠিক আছে, আমি আবার পরে আসব। এই দুপুরের আগেই আমি ফিরে আসব আবার। বাড়ি ফিরে এলে মিসেস ঘোষকে আমার কথা ঠিক বলে দিও। এই বলে মিস্টার ঘোষাল আবার গিয়ে গাড়িতে উঠল। ড্রাইভারকে বললে, চলো ওল্ড বালিগঞ্জ, ব্যারিস্টার দত্ত সাহেবের বাড়ি। গাড়িটা ছেড়ে দিলে। স্পেশাল ট্রাইব্যুনালের কেসের ব্যাপার, আরেকবার কনসাল্ট করে আসাটা ভালো। আর কালকের ব্যাপারে থ্যাঙ্কস দিয়ে আসাটাও একবার দরকার। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।